হাই বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের 2025 সালে মুক্তিপ্রাপ্ত মুভি গেম চেঞ্জারের গল্প বুঝিয়ে বলবো। তাহলে দেরি না করে মুভির ব্যাখ্যা শুরু করি। মুভি শুরু হয় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সত্যাকে দিয়ে। তিনি খুবই দুশ্চিন্তায় আছেন। তিনি বারবার একটি মহিলা ও তার শিশুকে দেখতে পাচ্ছিলেন। এই চিন্তা ভাবনা করতে করতে সত্যার শরীর খারাপ হয়ে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পথে একটি ফ্লাইওভার ভেঙে পড়ে, যার ফলে অনেক দুর্ঘটনা ঘটে এবং বহু মানুষের মৃত্যু হয়। এই কারণে রাস্তা ব্লক হয়ে যায় এবং সত্যাকে হাঁটিয়েই হাসপাতালে নিয়ে যেতে হয়। হাসপাতালে সত্যার জ্ঞান ফিরলে তিনি দেখেন তার দুই ছেলে তার পাশে আছে, কিন্তু তারা একজন আরেকজনের সাথে ঝগড়া করছে সত্যার পরে কে মুখ্যমন্ত্রী হবে। এই কথা শুনে সত্যা খুবই আঘাত পান, কারণ তিনি গুরুতর অবস্থায় রয়েছেন আর তার ছেলেরা কেবল ক্ষমতার জন্য ঝগড়া করছে। এরপর আমরা রাম নামে একজন আইএস অফিসারকে দেখি। কিছু গুন্ডা তাকে হত্যা করতে আসে। এখানেই আমরা জানতে পারি রাম আগে একজন আইপিএস অফিসার ছিল। তখন তিনি অপরাধীদের জীবন দুর্বিষহ করে তুলেছিলেন। এখন সেই গুন্ডারা প্রতিশোধ নিতে এসেছে, কিন্তু রাম তাদের সবাইকে হারিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। রাম বাড়ি ফিরে এলে তার মা তাকে দ্রুত বিয়ে করার জন্য বলেন, কিন্তু রাম জানিয়ে দেয় সে বিয়ে করবে না। তবে যদি তার মা চায় তিনি তার ভাই বোনদের বিয়ে করিয়ে দেবেন, কিন্তু নিজে বিয়ে করার ইচ্ছে তার নেই। এরপর রাম তার অফিসে যায় এবং নির্দেশ দেয় শহরের যেসব লোক বড় সমস্যার কারণ হচ্ছে তাদের একটি তালিকা তৈরি করতে। সেই সব লোকদের অফিসে ডেকে আনার পর রাম তাদের সবাইকে বোঝায় যেন তারা সৎভাবে টাকা উপার্জন করে এবং বেআইনি কাজ ছেড়ে দেয়। রাম যখন সবাইকে তার কথা শুনতে বলে, তখন তারা তার কথা মানতে চায় না। রাম সবাইকে একটি বাসে নিয়ে যায় এবং তাদের একটি চালের গুদামে নিয়ে আসে। এই গুদামটি এমন একজন ব্যক্তির, যে নষ্ট চাল সাদা রঙের পেস্ট দিয়ে ঢেকে তা উচ্চ মূল্যে বিক্রি করে। রাম এই সত্যি প্রকাশ করে এবং গুদামটি সিল করে দেয়। এরপর রাম একটি মলে যায়, যেখানে সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। রাম সেই মলটি ভেঙে ফেলে এবং সবাইকে সতর্ক করে যে যদি তারা অবৈধ কাজ বন্ধ না করে তবে তাদের একে একে এমন শাস্তি দেওয়া হবে। এই ঘটনা দেখার পর সবাই রামের কথা মেনে নিতে বাধ্য হয় এবং প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে তারা আর এমন ভুল করবে না। এরপর আমরা দেখতে পাই মুখ্যমন্ত্রী সত্যাকে। তিনি তার দলের সকল সদস্যকে বলছেন সবাইকে পরিবর্তন হতে হবে এবং সৎভাবে কাজ করতে হবে। দলের মধ্যে কোনো দুর্নীতি বা বৈষম্য চলবে না। সত্যার এই কথা শুনে তার দুই ছেলে ক্ষুব্ধ হয়ে যায়, কারণ তাদের ওই সবচেয়ে বেশি অবৈধ কাজ ছিল। তবে সত্যা তাদের স্পষ্ট জানিয়ে দেয় সবাইকে সঠিক পথে আসতে হবে, অন্যথায় আমি সবাইকে দল থেকে বের করে দেব। তার ছেলেদের সত্যার কথা মানা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা মেনে নেয় যে তারা তাদের অবৈধ ব্যবসা বন্ধ করবে। কিন্তু সত্যার ছোট ছেলে মপি, সে বালুর অবৈধ চোরাচালান করত। দিনের বেলা কাজ বন্ধ রাখলেও রাতের বেলা সেই চোরাচালান চালিয়ে যেতে থাকে। এরপর রামের বোনের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে রামের বন্ধু তাকে জিজ্ঞেস করে, তুমি কেন বিয়ে করছো না? তখন রাম তার প্রেমের গল্প শোনাতে শুরু করে। কলেজের সময় রাম খুব রাগী যুবক ছিল, প্রায় মারামারি করত। একদিন রাম জানতে পারে তার এক বান্ধবীর সঙ্গে এক অধ্যাপক খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে। রাম সেই অধ্যাপককে পেটাতে যায়, কিন্তু সেই অধ্যাপকের মেয়ে দীপিকা এসে তাকে থামিয়ে দেয়। দীপিকা রামকে বলে যে তুমি ভুল অধ্যাপককে মারছো, আর ইনি হলেন আমার বাবা। যে তোমার বান্ধবীর সাথে খারাপ ব্যবহার করেছে সে অন্য অধ্যাপক। রাম যখন দীপিকার বাবাকে ভুল বোঝার কারণে আঘাত করে, তখন দীপিকা রাগ করে রামকে জেলে পাঠিয়ে দেয়। পরে রামের বন্ধুরা দীপিকাকে জানায় যে ঘটনাটি ভুল বোঝাবুঝি ছিল। এই কথা শোনার পর দীপিকা তার বাবাকে নিয়ে জেলে যায় এবং রামকে ছেড়ে দেয়। এতে রামের মনে দীপিকার প্রতি প্রেম জন্মায়, কিন্তু দীপিকা জানিয়ে দেয় যে সে রামের মতো রাগী মানুষের সঙ্গে প্রেম করতে পারবে না।
রাম প্রতিশ্রুতি দেয় যে সে তার রাগ নিয়ন্ত্রণ করবে এবং আর কখনো মারামারি করবে না। তবে একটি ঘটনা ঘটে যেখানে দীপিকাকে উত্ত্যক্ত করার জন্য রাম এক ব্যক্তিকে আঘাত করে। এতে দীপিকা আরো রেগে যায়, কিন্তু এরপর রাম ধীরে ধীরে তার রাগ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শেখে। দীপিকা রামের এই পরিবর্তনে মুগ্ধ হয় এবং তাকে বলে, তোমার রাগের সঠিক ব্যবহার করতে হবে। তুমি আইএএস অফিসার হও এবং মানুষের জন্য কাজ করো। রাম জানায় যে সে আইপিএস অফিসার হতে চায়, তবে দীপিকা তাকে সতর্ক করে যে আইপিএস হলে সে তার রাগের কারণে অনেক এনকাউন্টার করে মানুষ মারবে, যা দীপিকার পছন্দ নয়। দীপিকা জানায়, তুমি যদি আইপিএস হও আমি তোমার সঙ্গে আর কথা বলবো না। দীপিকার কথায় রাম আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। রামের পরীক্ষায় নম্বর কম আসে, যার ফলে সে আইপিএস অফিসার হয়ে যায়। এতে দীপিকা রাগ করে রামকে ছেড়ে চলে যায়। রাম অনেক খোঁজাখুঁজি করেও দীপিকার কোনো খোঁজ পায় না। দীপিকার অনুপস্থিতি রামের মধ্যে এক নতুন উদ্যম জাগায়। সে আবারও প্রস্তুতি শুরু করে এবং পরবর্তী পরীক্ষায় সফল হয়ে আইএএস অফিসার হয়। তবে দীপিকাকে এখনো খুঁজে পায়নি। রামের এক বন্ধু জানায় যে সে দীপিকাকে চিনে, কিন্তু সে এতটাই মদ্যপ অবস্থায় ছিল যে ঠিকানা বলার আগেই বেহুশ হয়ে যায়। ফলে রাম তার বন্ধুর সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এরপরের সিনে আমরা দেখি রাম যখন মপির অবৈধ ব্যবসার সমস্ত কর্মীদের গ্রেপ্তার করে, তখন মপি খুব রেগে যায়। মপি রামের কাছে এসে দাবি করে তার লোকদের ছেড়ে দেওয়া হোক। তবে রাম স্পষ্ট করে বলে যে মপি যদি লিখিত দেয় তবেই তার লোকদের মুক্তি দেওয়া হবে। রামের এই আচরণে মপি আরো ক্ষিপ্ত হয়। রাম তাকে বলে, আমি এখানে শিক্ষিত হয়ে আইএএস অফিসার হয়েছি, টাকা দিয়ে ভোট কিনে হয়নি, তাই তুমি আমাকে আমার দায়িত্ব শেখানোর চেষ্টা করো না। অবশেষে রামের বন্ধু সুস্থ হয়ে ওঠে এবং তাকে দীপিকার ঠিকানা জানায়। রাম দীপিকার সঙ্গে দেখা করতে যায়। দীপিকাও রামকে দেখে খুশি হয় এবং জানায় যে সে রামকে ছাড়া আর কারো সঙ্গে বিয়ে করতে চায় না। দীপিকা বলে যে তার বাবা কখনোই রামকে পছন্দ করতেন না, এই জন্যই সে বাড়ি ছেড়ে এই নতুন জায়গায় এসেছে এবং একটি ওল্ড এজ হোম শুরু করেছে। দীপিকা রামকে ভিতরে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করায়। ওল্ড এজ হোমে রাম এক মানসিক ভারসাম্যহীন মহিলার সঙ্গে দেখা করে। দীপিকা বলে, এই মহিলা সব সময় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এখানকার সমস্যার কথা জানাতে চায়। রাম জানায় যে কিছুদিনের মধ্যেই সিএম এখানে আসবেন, তখন এই মহিলার সমস্যা সিএম এর সামনে উপস্থাপন করা হবে। সিএম সত্তা যখন সেখানে আসেন এবং তার বক্তব্য শুরু করেন, তখন ওই মহিলা সিএম এর সামনে এসে বলে, তুমি শুধু কথা বলো, কোনো কাজ করো না। এই পরিস্থিতি দেখে মপি রেগে যায়। রাম যখন দুধে ভেজাল করার অভিযোগে মপির কারখানার সত্যতা প্রকাশ করে, তখন মপি তাকে চরমভাবে অপমানিত করতে চায়। সত্তা মপিকে তার কাজের জন্য ক্ষমা চাইতে বাধ্য করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সত্তা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে সুস্থ হওয়ার পর সত্তা মপিকে তার রাজনৈতিক দল থেকে বহিষ্কার করে। সত্তা জানায় যে সে এমন কাউকে দলে রাখতে পারবে না যে মানুষের জীবন নিয়ে খেলা করে। এই সিদ্ধান্তে মপি প্রচন্ড রেগে যায়। এক পর্যায়ে মপি তার বাবাকে হত্যা করে। এরপর সে ঘোষণা দেয় যে সত্যার মৃত্যুর পর সেই নতুন মুখ্যমন্ত্রী হবে। তার শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন সে পরিকল্পনা করে রামকে হত্যা করার। এদিকে রাম তার সাময়িক বরখাস্ত হওয়ার পর কিছুটা হতাশ হয়, কিন্তু দীপিকা তাকে বোঝায় যে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং এখন তাদের বিয়েতে মনোযোগ দেওয়া উচিত। তারা নিজেদের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। মপি তার লোকদের পাঠায় রামকে হত্যা করতে। রাম এবং দীপিকার বিয়ের প্রস্তুতির মধ্যে হঠাৎ পুলিশ রামকে ধরে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে মপির গুন্ডারা রামের ওপর আক্রমণ করে। যদিও রাম তার পুরো শক্তি দিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করে, তবে গুন্ডাদের সংখ্যা অনেক বেশি ছিল। ঠিক তখনই এক পুলিশ অফিসার এসে মপির গুন্ডাদের মেরে ফেলে। এরপর একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়।
সত্যার সেক্রেটারি একটি ভিডিও দেখায় যেখানে সত্যা তার শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তার মৃত্যুর পর রামেরই মুখ্যমন্ত্রী হওয়া উচিত এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া রামই করবে। হঠাৎ করেই রাম আইএএস কর্মকর্তা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার দায়িত্ব এসে পড়ে। রাম সত্যার অন্ত্যেষ্টি সম্পন্ন করার পর সত্যার সেক্রেটারি তাকে পুরো গল্পটি জানায়। রামের বাবা অনুপা একজন ন্যায়পরায়ণ এবং সাহসী মানুষ ছিলেন। একবার একটি স্টিল কারখানার মালিক স্থানীয় গ্রামে একটি কারখানা স্থাপন করতে চেয়েছিল, যা পরিবেশের জন্য ক্ষতিকারক। অনুপা সেই পরিকল্পনাকে কঠোরভাবে প্রতিহত করে। এর ফলে তিনি গ্রামের মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। তার বন্ধুরা তাকে রাজনীতিতে যোগ দিতে এবং একটি সৎ রাজনৈতিক দল গঠনের পরামর্শ দেয়। যদিও প্রথমে তিনি রাজি হননি, পরে তার স্ত্রী এবং বন্ধুদের বোঝানোর পর তিনি সম্মত হন। তবে অনুপার একটি সমস্যা ছিল, তিনি লোকদের সামনে কথা বলতে গিয়ে বারবার আটকে যেতেন। এই সমস্যার সমাধান করতে গিয়ে তিনি সত্যার সাথে পরিচিত হন। সত্যা একজন দক্ষ বক্তা ছিলেন। অনুপা যা বলতেন সত্যা সেটি জনসমক্ষে বলে দিতেন। ধীরে ধীরে তাদের দল জনপ্রিয় হয়ে ওঠে। রামের বাবা অনুপা ছিলেন ন্যায়পরায়ণ এবং সৎ একজন ব্যক্তি। একবার একটি স্টিল ফ্যাক্টরির মালিক তাদের রাজনৈতিক দলের স্পন্সর হওয়ার প্রস্তাব দেয়। তবে অনুপা জানিয়ে দেন যে তিনি কখনো এমন অনৈতিক প্রস্তাব গ্রহণ করবেন না। তিনি সতর্ক করেন যে যদি দলের অন্যরা এই প্রস্তাবে রাজি হয় তবে তিনি দল ভেঙে দেবেন। এই বলে তিনি সেখান থেকে চলে যান। অনুপার অনুপস্থিতিতে তার বন্ধুরা স্টিল ফ্যাক্টরির মালিকের কাছ থেকে টাকা গ্রহণ করে এবং নির্বাচন জেতার পরিকল্পনা করে। যখন এই বিষয়টি অনুপার কাছে পৌঁছায়, তিনি একটি প্রেস কনফারেন্স ডাকার সিদ্ধান্ত নেন। সেখানে তিনি দলের দুর্নীতির কথা প্রকাশ করতে চেয়েছিলেন। এই খবর পেয়ে সত্যা এবং দলের অন্য সদস্যরা আতঙ্কিত হয়ে ওঠে। সত্যা প্রস্তাব করে যে অনুপা এবং তার পরিবারকে কয়েকদিনের জন্য বন্দী করে রাখতে হবে, যাতে নির্বাচন পর্যন্ত তারা চুপ থাকে। তবে সত্যা গোপনে অন্য পরিকল্পনা করে, কারণ সে বুঝতে পেরেছিল যে পরবর্তীতে অনুপা সত্য প্রকাশ করলে বড় সমস্যা হতে পারে। তারা অনুপা এবং তার পরিবারকে রাস্তার মাঝে আটকায়। অনুপা প্রতিরোধ করার চেষ্টা করলেও তাদের সংখ্যা অনেক বেশি ছিল। অনুপার স্ত্রী তার ছেলে রামকে নিয়ে পালিয়ে যায়। অনুপা বারবার অনুরোধ করে এই সহিংসতা বন্ধ করার জন্য, কিন্তু ক্ষমতার লোভে সত্যা অনুপাকে হত্যা করে। এই ঘটনার পরে সত্যা দল এবং জনসাধারণের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে এবং একদিন মুখ্যমন্ত্রী হয়। তবে তার মনে অনুপার হত্যার জন্য গভীর অনুশোচনা ছিল। সে উপলব্ধি করে যে রামের বাবার প্রতি তার অন্যায় ক্ষমা করা যায় না। এই সত্য জানতে পেরে রাম ক্ষোভে ফেটে পড়ে, যার কারণে তার বাবাকে হত্যা করা হয়েছিল। সেই সত্যার অন্ত্যেষ্টি সম্পন্ন করেছে সে। কিন্তু সত্যার সেক্রেটারি তাকে বোঝায় যে সত্যা এই অন্যায়ের জন্য অনুশোচনায় ভুগছিল এবং তার ভুল শুধরে নিতে চেয়েছিল। সত্যা চেয়েছিল রাম মুখ্যমন্ত্রী হয়ে মানুষের সেবা করুক। অবশেষে রাম সিদ্ধান্ত নেয় যে সে সত্যার ইচ্ছা পূরণ করবেই এবং তার বাবার আদর্শ মেনে চলবে। রাম তার মায়ের সঙ্গে দেখা করতে যায় এবং অনেকক্ষণ ধরে তার সঙ্গে কথা বলে। এর মধ্যে রামকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ডাকা হয়, কিন্তু তখন মপি সেখানে উপস্থিত হয়ে ঘোষণা করে যে রাম মুখ্যমন্ত্রী হতে পারবে না, কারণ রাম একজন আইএএস অফিসার এবং তাকে এখনো সাসপেন্ড করা হয়নি। মপি বলে সে যে মামলা রামের বিরুদ্ধে করেছে তা প্রত্যাহার না করা পর্যন্ত রাম সাসপেন্ড হতে পারবে না, আর মপি কখনো সেই মামলা প্রত্যাহার করবে না। এই কথার উত্তরে রাম বলে তার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছে নেই। সেই মপিকে বলে যদি মপি নিজে মুখ্যমন্ত্রী হতে চায় তবে তাই হোক। এই কথা বলে রাম সেখান থেকে চলে যায়। মপি মুখ্যমন্ত্রী হয়ে যায়, কিন্তু রাম তার সাসপেনশন নিয়ে আইএএস অফিসারদের করা পিটিশনের মাধ্যমে তার চাকরি ফিরে পায়। মপি রামের চাকরি ফিরে পাওয়ার খবর শুনে ব্যঙ্গ করে এবং ঘোষণা করে যে সে এই মুহূর্তের মধ্যে রামের ট্রান্সফার অর্ডার সই করবে। তবে এর আগেই রাম সেখানে উপস্থিত হয়।
রাম ঘোষণা করে যে এখন সে নির্বাচনী কমিশনার হয়ে গেছে এবং 2 মাস পর নির্বাচন হবে। নির্বাচন ঘোষণার পর মপির কোনো নতুন নিয়ম চালু করার বা কোনো অর্ডার সই করার ক্ষমতা থাকবে না। রাম মপিকে জানায় যে সে তার ট্রান্সফার আটকাতে পেরেছে এবং নির্বাচন পর্যন্ত অনেক কিছু করতে সক্ষম। রাম মপিকে ব্যঙ্গ করে বলে, তুমি মুখ্যমন্ত্রী হয়েছ, কিন্তু তুমি সম্পূর্ণ অকর্মা। এই কথা শুনে মপির আগে ফেটে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক নির্বাচনে তাকে জিততেই হবে। মপি ঠিক করে যে আগের মতো এবারও ভোটারদের টাকা দেবে। রাম এই বিষয়টি জানলেও সে মপির কার্যকলাপ তাৎক্ষণিকভাবে বাধা দেয় না। তবে রাম জানতো তার পরিকল্পনা মপিকে ধ্বংস করবে। রামের কৌশলী পদক্ষেপে মপির ক্ষমতা এবং ইমেজ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এদিকে যারা অনপ্পার অনুগত ছিল তারা তাদের নতুন দল শুরু করে। এরপর আমরা রামকে দেখি যে সে গ্রামবাসীদের বলে যে তাদের এইভাবে ভোটের বিনিময়ে টাকা নেওয়া উচিত নয়, কিন্তু গ্রামবাসীরা বলে যে শুধু ভোটের সময় তারা এইভাবে টাকা পায় আর এই টাকা দিয়ে ভালো খাবার খেতে পারে, আর যদি তারা এই টাকা না নেয় তাহলে তাদের কিছুই পাওয়া হবে না। এটা শুনে রাম তাদের বলে যে এতদিন তারা এক ভোটের জন্য শুধু 2000 টাকা পেত, কিন্তু এখন তাদের একটি ভোটের বদলে 20,000 নিতে হবে। রাম গ্রামবাসীদের বোঝায় যে যখন তারা টাকা নিয়ে নির্বাচন জিতিয়ে দেয় তখন সেই ব্যক্তি কত টাকা উপার্জন করে, তাই তারা একটি ভোটের বদলে 20,000 সহজেই দিতে পারে। এখন এটা শুনে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে তারা প্রতিটি ভোটের জন্য 20,000 নেবে। মপি নিশ্চিত ছিল যে সে নির্বাচন জিতবেই, তাই সে 20,000 করে টাকা দেয় একটি ভোটের জন্য, যার ফলে তার অনেক টাকা খরচ হয়ে যায়। আর রামও তার গাড়িগুলোকে একেবারেই আটকায় না, কারণ সে চেয়েছিল যে মপির সব টাকা গ্রামবাসীদের কাছে পৌঁছে যাক। এরপর মপিকে জরিমানা করে, কারণ মপি সরকারি সম্পত্তি ব্যবহার করেছিল। আর যতক্ষণ না নির্বাচন হয় মপি এই সরকারি সম্পত্তি ব্যবহার করতে পারবে না। এখন মপির উপর 25 লাখ টাকা জরিমানা করে। এরপর রাম মপিকে বলে যে একজন রাজনীতিবিদ নির্বাচনে শুধুমাত্র 40 লাখ টাকা খরচ করতে পারে। মপি ইতিমধ্যে 25 লাখ খরচ করেছে, তাই বাকি টাকাগুলি দিয়ে তাকে বাকি সব কাজ করতে হবে। এটা শুনে অনেক লোক মপিকে ছেড়ে দেয়, কারণ মপির কাছে এখন অনেক কম টাকা আছে। এরপর ভোটের দিন আসে এবং একটি ভোটিং সেন্টারে বোমা বিস্ফোরণ হয়, যার ফলে রাম খুবই চিন্তিত হয়ে পড়ে। তখন মপি তাকে বলে যে সে আরো 7টি ভোটিং সেন্টারে বোমা রেখেছে এবং যদি রাম এখন চুপ না হয় তাহলে বাকি জায়গাতেও বোমা বিস্ফোরণ হবে। সে রামকে বলে যে তার লোকেরা ভুয়া ভোটিং করবে এবং রামকে চুপচাপ বসে থাকতে হবে, কারণ যদি সে কিছু করে তবে সব জায়গায় বোমা বিস্ফোরণ হবে। এখন রামের কাছে কোনো বিকল্প ছিল না, তাই সে চুপচাপ বসে থাকে এবং মপির লোকেরা ডবল ভোটিং বা ভুয়া ভোটিং করতে থাকে। কিন্তু কিছু সময় পরে যখন মপি তাকে আবার দেখাতে আসে তখন রাম বলে যে সে আগে থেকেই জানতো যে মপি অন্য কোথাও বোমা রাখেনি, কিন্তু রাম একটি চাল চেলেছে। আসলে মপির লোকেরা প্রথমে ভোট করত, তারপর তারা কালি মুছে ফেলতো এবং আবার অন্য আইডি দিয়ে ভোট করতে আসতো। আর রাম তাদের কালি রিমুভারে কিছু কেমিক্যাল মিশিয়ে দিয়েছে, যার ফলে তাদের সবার আঙ্গুল ফুলে গিয়েছে। আর এটা দেখার পর সবাই বুঝতে পেরেছে যে কিছু ভোটিং সেন্টারে এই ধরনের প্রতারণা হয়েছে। এরপর সেখানে আবার ভোটিং হয় এবং মপি কোনো গন্ডগোল করতে পারে না। তারপর মপি পরিকল্পনা করে যে সে ইভিএম মেশিন চুরি করবে, কিন্তু রাম জানতো যে মপি অবশ্যই এমন কিছু করবে, তাই সে ইভিএম মেশিন গাড়ি দিয়ে নয় ড্রোন দিয়ে পাঠায় এবং গণনা শুরু হয় এবং সেখানে মপির লোকেরা আক্রমণ করে, কিন্তু রাম তাদের একটি ভালো শিক্ষা দেয়। এরপর মপি খুব রেগে যায় এবং সে রামের সাথে লড়াই করতে গণনা কেন্দ্রে আসে। সেখানে রাম এবং মপির মধ্যে অনেক লড়াই হয় এবং রাম তাকে মারতে যাচ্ছিল, কিন্তু সে থেমে যায়, কারণ রামের বাবার বন্ধুদের যে দলটি শুরু করেছিল সেই দল ভোটে জিতেছে, যার ফলে এখন মপি আর সিএম না এবং সেই দলের লোকেরা রামকেই সিএম হিসেবে বেছে নিয়েছে।
আর রাম এবার আগেই পদত্যাগ করেছে, যার ফলে এখন সে সিএম হতে পারে, এবং এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। তো এই ছিল গেম চেঞ্জার মুভির গল্প। যদি আপনার এই মুভির গল্প এবং আমার ব্যাখ্যা পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।